যদি আজকের মধ্যে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা না হয় তাহলে আমরা লাশ দাফন করার জন্য কোনো লাশ খুঁজে পাবো না। আসসালামু আলাইকুম। আসলে আজকে ভালো আছি এই কথা বলার আর কোনো সুযোগ নেই, কারণ হচ্ছে আমরা ইতিমধ্যে সবাই জানি যে হঠাৎ করেই আমাদের দেশে বন্যায় প্লাবিত হচ্ছে, আর যে বিশেষ করে হচ্ছে ফেনী, কুমিল্লা, নোয়াখালী এই এলাকাগুলো। ইতিমধ্যে সবাই জেনে গিয়েছি যে এই বন্যা হঠাৎ করেই একেবারে হচ্ছে আমাদেরকে আঘাত করেছে, আর যার পেছনে আসলে কি বলবো আর, শুরু করে দিয়েছেন দাদাবাবুরা তাদের সেই পৈশাচিক আচরণ, যার কারণে হচ্ছে আবার বাংলাদেশের নতুন করে এক বিপদের সম্ভাবনা। অলরেডি সম্ভাবনা না, আমরা অলরেডি বিপদগ্রস্ত। কি হয়েছে ইতিমধ্যে আমরা অনেকেই জানি যে ত্রিপুরায় প্রচুর বর্ষণ হয়েছে। হঠাৎ করেই মধ্যরাতে ইন্ডিয়া তাদের হচ্ছে যে ডম্বুর গেট রয়েছে সেই গেটটি খুলে দিয়েছে, এবং খুলে দেওয়ার পরেই হঠাৎ করে কি হয়েছে যে পুরো ফেনী, কুমিল্লা, নোয়াখালী এই দিকের এলাকাগুলো একেবারে প্লাবিত হয়ে গেছে। আমি কিছু ভিডিও দেখছিলাম, যে ভিডিওতে হচ্ছে মানুষ সমতল জায়গা দিয়ে হেঁটে আসছিল, কিন্তু পানির স্রোত দেখে তারা রীতিমতো দৌড়াচ্ছিল, আল্লাহ কি হলো কি হলো কি হলো। আমি বলি যে পৈশাচিক আচরণ রীতিমতো। হ্যাঁ, এভাবে যখন আমাদেরকে বাংলাদেশের এই বর্তমান যে মানে উন্নতি বা ভালো পরিস্থিতি দেখে ওরা আসলে নিজেদেরকে আর কোনোভাবেই ওদের জ্বালা যন্ত্রণাটা ওরা আর মানে সহ্য করতে পারছিল না, যার কারণেই হচ্ছে নর্মালি কি করেছে যে আমাদের নতুন ভাবে এই বিপদে ফেলেছে। আর আমরা দেখেছি বিগত বহু বছর ধরে আমরা কিন্তু তাদের এই ষড়যন্ত্রের শিকার, অর্থাৎ উইদাউট নোটিস তারা তাদের মন চাইলো তারা বিভিন্ন যে বাদ করে রেখেছে সেইগুলো হচ্ছে তারা খুলে দিল, আবার মন চাইলো বন্ধ করে দিল। তাদের সুবিধা মতো সবসময় তারা এই কাজগুলো করে এসেছে। ইন জেনারেল আমি কখনোই বলি না, এ পর্যন্ত আমার 500+ ভিডিও রয়েছে, আমি কোথাও বলিনি যে আমার একটি ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করেন, বাট আজকে বলতেছি যে হ্যাঁ, আজকের এই ভিডিওটি প্লিজ আপনারা একটু শেয়ার করুন, কারণ এটি জানার দরকার আছে। বর্তমানে আমরা যে অবস্থার মধ্য দিয়ে রয়েছি, ইতিমধ্যে সকাল থেকে আমার ইনবক্সে প্রচুর মেসেজ এসছে এই বন্যা নিয়ে। এসে থাকলে হয়তো আমি ইতিমধ্যে সেই জায়গাতে চলে যেতাম, কারণ আপনারা আমাকে অতীত থেকে যারা চিনেন আপনারা জানেন যে দেশের যে কোনো এই ধরনের দুর্যোগে আমি চেষ্টা করেছি সবসময় ফিল্ড পর্যায়ে থেকে কাজ করার, বাট আনফরচুনেটলি এই মুহূর্তে আমি দেশে নেই, আমি যেহেতু দেশের বাইরে, তাই এই সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে চেষ্টা করছি এই বিপদগ্রস্ত সময়ে কিছু একটা করার, সে কারণে আপনাদের সহযোগিতা প্রয়োজন। প্রেক্ষাপট বলে নেওয়া দরকার, 1993 মতান্তরে 1984 সালে এই গেট খুলে দেওয়া হয়েছিল, এরপরে বিগত এতগুলো বছর আর খুলে দেওয়া হয়নি। আর এটি যে ভয়াবহ বন্যা যে রূপ নিয়েছে সেটি বিগত 45 বছরে বাংলাদেশের মানুষ এত ভয়াবহতা দেখেনি। আমরা বিভিন্ন দেখেছি না সিনেমার, যে শেষ সময়ে যখন কিয়ামত হবে তখন কিভাবে হঠাৎ করে সমুদ্র ফুলে ফেপে উঠবে, পানি চলে আসবে, মানুষ যে যার জায়গা থেকে দৌড়াবে, মানে কোনো কুল কিনারা খুঁজে পাবে না। অনেকটা আমি যে ভিডিওগুলো আজকে সকাল থেকে দেখেছি, আপনারাও যারা দেখেছেন, অনেকটা সেরকমই। অর্থাৎ সমতল জায়গায় হঠাৎ করে অনেক উঁচু হয়ে মানে বিপদ সীমার বহু বহু উপর দিয়ে কিন্তু আজকে এই পানিগুলো প্লাবিত হচ্ছে। তো এখানে আমাকে এক ভাই মেসেজ করেছেন যেটা অত্যন্ত ভয়াবহ, মানে আমার কাছে আমি রীতিমতো বাকরুদ্ধ হয়ে গিয়েছি। তিনি বলেছেন ফেনী থেকে যে যদি সন্ধ্যার মধ্যে, যদি আজকের মধ্যে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা না হয় তাহলে আমরা লাশ দাফন করার জন্য কোনো লাশ খুঁজে পাবো না। আপনি চিন্তা করুন যে মানে মানুষের জীবন এর কোনো মূল্য এই ইন্ডিয়ার কাছে নাই, ওদের যখন খুশি ওরা তখন হচ্ছে আমাদের এই জীবনগুলো নিয়ে রীতিমতো খেলা করে যাচ্ছে। আর সেটা 1-2 বছর নয়, বহু বছর, কখনো ফারাক্কাবাদ, কখনো তিস্তাবাদ, কখনো এই বাদ ওই বাদ, মানে ওদের সুবিধা মতো ওরা বাদ তৈরি করে রেখেছে, আর যেইটা দিয়ে হচ্ছে রীতিমতো আমাদেরকে এইভাবে বিপদগ্রস্ত করছে। এখন দেখতেছে রাজনৈতিক যে পরিস্থিতি, সেখান থেকে আসলে ওরা কিছু
কোনো ফায়দা নিতে পারছে না, কারণ অলরেডি স্বৈরশাসক যখন পতন হয়েছে ওদের ফায়দা নিয়ে এক এক করে বন্ধ হয়ে গিয়েছে। তাই হঠাৎ করে এই ভেঙে পড়া একটি দেশ আমাদের বাংলাদেশ, সেটিকে যখন আমাদের এই নতুন সরকার গঠন করার চেষ্টা করছে, নতুন করে সংস্করণের চেষ্টা করছে, তখন আমি আমার জায়গা থেকে এটাই আমার মনে হচ্ছে, আপনারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন, ঠিক ওদের কিন্তু এটাই পরিকল্পনা যে ওরা নতুন করে আমাদেরকে এইভাবে ভাসিয়ে দিবে। দেখুন, মিনিমাম যদি ওদের ভেতরে মনুষ্যত্ববোধ থাকে বা থাকতো, তাহলে ওরা একবার চিন্তা করতো যে মধ্যরাতে আমি পানিটা যে ছাড়ছি, এখানে শুধু বাংলাদেশের মানুষ না, কত শত প্রাণী রয়েছে, তাই না? এর মধ্যে সব ভেসে যাচ্ছে মুহূর্তের মধ্যে, সবকিছু মানে একেবারে চোখে কি বলবো, যে আমি যে কমেন্টস মানে মেসেজ গুলো পেয়েছি সেগুলো সত্যি কথা রিসিভ করার মতো না। আজকে ওই দাদা বাবুদের কাছে একটা প্রশ্ন, দুদিন আগেও লাফিয়ে লাফিয়ে মলম বিক্রি করে আপনারা বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে হামলা হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, মিথ্যা গুজব আপনারা ছড়ালেন। দুদিন আগেও বহু রকম আপনারা খবর প্রচার করলেন। আজকে সেই দাদা বাবুরা, সেই মলম বিক্রেতা যে সংবাদ উপস্থাপকরা রয়েছেন, আজকে আপনারা কোথায়? আজকে কি এই যে ফেনী, নোয়াখালী, কুমিল্লা যে অঞ্চলগুলো আজকে পানি দিয়ে আপনারা ডুবিয়ে দিলেন, সেই অঞ্চলে কি আপনাদের হিন্দু সম্প্রদায়ের লোক নেই? সেই অঞ্চলে কি অন্য সম্প্রদায়ের লোক নেই? তাহলে মুখে শুধুমাত্র ভালোবাসা, মুখে শুধুমাত্র নিজ ধর্ম গোত্রের প্রতি ভালোবাসা যে এইভাবে নাটক করে যান আপনারা, আপনাদের এখনো লজ্জা হওয়া উচিত। মনে রাখবেন যে এর প্রতিটি হিসাব আপনাদের কিন্তু কড়াইগন্ডায় দিতে হবে। যেহেতু বাংলাদেশ নতুন করে সংস্করণ শুরু হয়েছে, ইনশাল্লাহ এর জবাবও দিব আমরা। মমতা উনি একটা কথা বলে, আমার দেশের মানুষের ভালোর কথা তো আমরা চিন্তা করব। উনি যেহেতু ওখানে বসে ওনার দেশের মানুষের ভালোর কথা চিন্তা করে, তাহলে আমাদের বাংলাদেশের মানুষের কিসে ভালো হয় সেটা এই এতদিনে স্বৈরশাসক সরকারের আমলে না বুঝলেও এখন যে আমাদের এই তরুণ প্রজন্ম দেশের জন্য কাজ করছে, তারা কিন্তু ঠিক হিসাব করায় গন্ডায় বুঝে নিবে। আজকে যে প্রহসন চালাচ্ছেন, আজকে মুহূর্তে রাতের অন্ধকারে চোরের মতো বাত খুলে দিয়ে আজকে এই বাংলাদেশকে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করছেন, এরও জবাব কিন্তু আপনাদের দিতে হবে। তো যাই হোক, ওদের বিষয়ে আর কি বলবো, ওদেরকে যতই বলি, যেভাবেই বলি, যেমন করেই বলি, ওদের লজ্জা বলতে কিছু নাই। সুতরাং আমরা এখন এই বিপদ কিভাবে মোকাবেলা করতে পারি সেদিকটা নিয়ে একটু কথা বলি। আপনারা যে যার জায়গা থেকে একটু প্লিজ চেষ্টা করুন এই মেসেজটি দেওয়ার, যে আমাদের সরকার এখন দ্রুত বাকি যতগুলো কার্যক্রম চলছে তার মধ্যে এখন সবকিছু আগে হচ্ছে আমাদের এই বন্যা প্লাবিত মানুষগুলোকে এখন রক্ষা করা। কারণ আপনি ভাবুন তো একবার, যেখানে ওই মেসেজটি আমাকে খুব করে নাড়া দিয়েছে যে যদি আজকে উদ্ধার কার্যক্রম শুরু না হয় তাহলে আমরা লাশ দাফন করার মতো কোনো লাশ খুঁজে পাবো না। একবার ভাবুন তো, ওই মানুষগুলো হঠাৎ করে রাতের বেলা ঘুমিয়ে আছে, হঠাৎ করে কি হয়েছে, টিনের চালা পর্যন্ত পানি উঠে গিয়েছে। আরে ভাই, তোমাদের পানি ছাড়তে হয়, তোমরা মিনিমাম তো একটা নোটিশ দিবা, যাতে করে অন্তত প্রিপারেশন নিতে পারে। ওই এলাকাগুলো ছেড়ে যেখানে উঁচু রয়েছে বাংলাদেশের অন্যান্য জেলাগুলোতে, এই মানুষগুলো অন্তত সেখানে আসার সুযোগ পেত, এইভাবে জীবনগুলো হুমকির মুখে পড়তো না। প্রত্যেকটা প্রাণ যে এখন ভেসে যাচ্ছে, এটা কিন্তু এমন অন্তত হতো না। মিনিমাম সৌজন্যতা, ভদ্রতা বোধ এদের ভেতরে তো টোটালি নাই। কে কোন রাজনৈতিক দলে রয়েছেন আমাকে বহুত জনে বহুত রকম বকাঝকা করেন, আমি এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলি বলে, সত্যটাকে তুলে ধরি বলে। আজকে বলেন না যে ভারত যদি আমাদের সাহায্য না করত তাহলে আজকে দেশ স্বাধীন হতো না। দেখুন, দেশ স্বাধীন করার পরে তারপরে তারা এই পর্যন্ত আমাদের দেশ থেকে কতটুকু সুবিধা তারা আদায় করে নিয়েছে, এবং এই পর্যন্ত আমাদের এক প্রকারের চুষে চুষে খাচ্ছে। আর যেটি হচ্ছে সুযোগ করে দিয়েছিল আমাদের এই স্বৈর শাসক, যার কারণে বিগত 15-16টি বছর আমাদের আরো যত পারে একেবারে সব শেষ করে দিয়ে গিয়েছে। প্লিজ আপনারা যে যার জায়গা থেকে একটু চেষ্টা করুন এই বন্যা প্লাবিত মানুষগুলোর পাশে দাঁড়ানোর। আমাদের দেশে কিন্তু কিছু বিকাশ সেলিব্রিটি রয়েছে যাদেরকে দেখা গিয়েছে এবার তাদের মুখোশটা উন্মোচিত হয়েছে। কি হয়েছে, যে এই ছাত্র আন্দোলন গণ অভ্যুত্থানের সময় তাদের কিন্তু মুখ দিয়ে একটি কথাও বের হয়নি। এই যে মানবতার ফেরিওয়ালারা, এখন আবার সময় এসেছে তারা এই যে আমি এখানে আছি, এখানে আছি, সেখানে আছি, আপনারা সাহায্য পাঠান, অনুদান পাঠান, এই করেন সেই করেন। আপনারা যারা আমার ভিউয়ার্স বেশিরভাগ হচ্ছে প্রবাসী, আপনাদের ক্ষেত্রে অনুরোধ থাকবে, প্লিজ আপনারা যদি কোনো অর্থনৈতিক সাহায্য করেন এই মুহূর্তে অবশ্যই যে যার জায়গা থেকে সহযোগিতা করাটা
আমাদের ইমানি দায়িত্ব, আমাদের কি বলবো যে এই জেলার যে মানুষগুলো রয়েছেন তাদের অবস্থা তো আর বলার অপেক্ষা রাখে না যে তাদের মানসিক অবস্থাটা কি। বাট বাকি যে যার 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 জায়গা থেকে আমরা যেই সহযোগিতা করি না কেন, আমরা প্লিজ দেখে শুনে ওই মুখোশ পরা মানবতা ফেরিওয়ালাদের বাদ দিয়ে আমরা যেন অথেন্টিক জায়গাগুলোতে আমরা সাহায্য পাঠাই, যাতে করে এই বন্যা প্লাবিত মানুষগুলো সত্যিকার অর্থেই তারা যেন উপকৃত হয়। এই দিকটা আমরা খেয়াল রাখবো। প্লিজ আপনারা যে যার জায়গা থেকে আওয়াজ তুলুন যে হ্যাঁ, এখন সময় এসেছে আমাদের কথা বলার, আমাদের প্রতিবাদ করার, প্রতিহত করার, প্রতিরোধ করার। কারণ আমরা ইতিহাস থেকে জানি যখন ফারাক্কাবাদের যে চুক্তি হয়েছিল বঙ্গবন্ধুর সাথে, সেখানে তারা এই চুক্তি যখন ভারত আর না মানলো, মানে মেনে নিল না, তারা তাদের খেয়াল খুশি মতো যখন তারা এই বাঁধ খুলে দিচ্ছে, তারা শুকনোর সময় আমাদের পানি তাদের দিকে টেনে নিচ্ছে, আবার এই বন্যার সময় তাদের উপচে পড়া পানিগুলো আমাদের দিকে ছেড়ে দিচ্ছে যাতে আমাদের দেশ প্লাবিত হয়। এভাবে করে কিন্তু আমাদের উপরে অত্যাচার বছরের পর বছর করে আসতেছে। তখন ইতিহাস যেটা সাক্ষী দেয়, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী শ্রদ্ধার সাথে স্মরণ করছে, তিনি কিন্তু ভারতের এই প্রহসনের বিরুদ্ধে লং মার্চ করেছিলেন এবং যেখানে তিনি প্রতিবাদ গড়ে তুলেছিলেন। তো আমাদের এই সময়ে এসে 2024-এ আমাদের এখন প্রতিবাদের অনেক ভাষা। আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, কত ভাবে যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারি, লড়াই করতে পারি, গুলির সামনে বুক পেতে দিতে পারি। আমরা ইতোমধ্যে শুধু বাংলাদেশ নয়, ইন্ডিয়া পাকিস্তান নয়, ইতোমধ্যে কিন্তু পুরো পৃথিবী জানে আমাদের প্রতিবাদ, আমাদের সাহসিকতা, আমাদের এই যে আওয়াজ তোলা, এটা কিন্তু জানে। সুতরাং ভয় পাওয়ার কিচ্ছু নেই। দেখুন, একটা কথা বলি সবসময় আমি, রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, এই জীবনের মালিক আল্লাহ, পৃথিবী ইহকাল পরকাল সবকিছুর মালিক আল্লাহ। সুতরাং আমাদের যদি ভয় পেতেই হয়, আমরা শুধুমাত্র একমাত্র রবকে আমরা ভয় পাবো। আমাদের রবকে, আমাদের আল্লাহকে আমরা ভয় পাবো, তার বাইরে কোনো কাউকে ভয় পাওয়া যাবে না। এই জন্য যে যার জায়গা থেকে আপনার ছোট্ট একটি প্রতিবাদও হতে পারে অনেক বড় একটা সাপোর্ট। সেটা কিন্তু আমরা দেখেছি আমাদের 24-এর অভ্যুত্থানে। সুতরাং প্লিজ অনুরোধ, আর সরকারের প্রতি আবারও দৃষ্টি আকর্ষণ করছি, আপনারাও আপনাদের জায়গা থেকে মেসেজ ছড়িয়ে দিন যে অতি দ্রুত এই বানভাসী মানুষকে উদ্ধারের যেন ব্যবস্থা করে, নয়তো এই তাজা প্রাণগুলো আমরা কিছুদিন আগে 24-এ 15ই জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত দেখেছি কত কত তাজা প্রাণ আমাদের সামনে একেবারে ঝরে গিয়েছে। আবার এখন এই ইন্ডিয়া, এখন তারা আবার কি করছে যে এই পানি দিয়ে আমাদের প্রাণগুলোকে কেড়ে নিচ্ছে। আমি সবসময় আমি ইমোশনকে কন্ট্রোল করে চলি, বাট অনেস্টলি আমি আজকে আমার ইমোশনটা আমি ধরে রাখতে পারছি না, আমার ভেতর থেকে খুব হু করে হু করছে। আমি যে সিনারি গুলো দেখেছি সকাল থেকে, আমি ওয়ান বাই ওয়ান আমার কাছে যতগুলো ভিডিও ফুটেজ মেসেজ এসছে আমি প্রত্যেকটা নিয়ে দেখার চেষ্টা করেছি, আমি এগুলো নিতে পারতেছিলাম না। আর আমার মনে হয় বাংলাদেশের কোনো মানুষই এগুলো সহ্য করতে পারছে না। তো আর সব থেকে বড় বিষয় যেটা, অবশ্যই সরকারের জায়গা থেকে যেন উদ্ধার কার্য শুরু করে, বাংলাদেশ সেনাবাহিনী তারা যেন শুরু করে। একটা মেসেজ এসছে আমার কাছে যে একমাত্র হেলিকপ্টার ছাড়া উদ্ধার করার অন্য কোনো পথ নেই। জাস্ট একবার থিঙ্ক করুন যে সব তো ডুবে গিয়েছে ইতিমধ্যে, একমাত্র হেলিকপ্টার, আমাদের বাংলাদেশে কতগুলো হেলিকপ্টার আছে, অথচ প্রত্যেকটা প্রাণ বাঁচার জন্য হাহাকার করতেছে। সেখান থেকে জানি না আসলে একমাত্র আল্লাহ যদি আমাদের রক্ষা করে, আল্লাহ আমাদের হেফাজত করে, সেজন্য যে যার জায়গা থেকে, আমরা তো আমাদের ক্ষমতার বাইরে, সক্ষমতার বাইরে তো আমরা যেতে পারবো না। যার জন্য আমরা যে যার জায়গা থেকে আমরা অন্তত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তুমি রক্ষা করো, আমাদের হেফাজত করো, আমাদের প্রাণগুলোকে বাঁচিয়ে দাও, আমাদের এই অন্যায়ের বিরুদ্ধে আল্লাহ আমাদের যেভাবে পূর্বে জয়লাভ করিয়েছো সেভাবে আমাদের জয়লাভ করো। যে যেভাবে পারেন, যদি দেশে থাকেন চেষ্টা করুন, ছুটে চলে যান, এই বন্যার্ত এলাকায় ছুটে চলে যান, সাহায্য করার চেষ্টা করুন। আমি থাকলে হয়তো আজকে আমি পানির মধ্যে দাঁড়িয়েই কথা বলতাম, আমি লাইভে দেখি হয়তো কথা বলতাম, যেহেতু আমি দেশে নেই এজন্য আসলে আর্তনাদটা আরো অনেক বেশি। কারণ বিগত প্রতিটি বন্যাতে আমি ফিল্ড পর্যায়ে থেকে পানিতে ভেসে ভেসে আমি বন্যার্তদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি বিগত সময়গুলোতে। যেখানে আমার 1 মিলিয়ন ফলোয়ার্স ছিল, সেই পেজের মাধ্যমে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক এই মানবতার জন্য, মানুষের জন্য কাজ করার সুযোগ করে দিয়েছিল। আপনাদের বলছি, আপনারা আপনাদের জায়গা থেকে প্লিজ প্রতিবাদ করুন, বিভিন্ন বুদ্ধি পরামর্শ যা মাথায় আসে এখন, যেভাবে হতে পারে উদ্ধার কার্য, এভাবে হতে পারে, ওভাবে হতে পারে, যে যেভাবে পারি আমরা যেন বন্যার্তদের পাশে দাঁড়াই, এই তাজা প্রাণগুলোকে বাঁচানোর চেষ্টাটুকু করি। বাঁচানোর মালিক আল্লাহ, কিন্তু আমাদের চেষ্টা তাদের পাশে থাকা, এটুকু যেন আমরা করি। আর
অবশ্যই এই বিপদটা আল্লাহ আমাদের কাটাতে দেখ। এই প্লাবন, এই বন্যা আমাদের একটু, এটা বন্যা না, এটা হচ্ছে রীতিমতো জেনে শুনে, ওই যে হাসিনা সরকার বলেছিল না যে আমি তো উপর থেকে আগুন জ্বলতে দেখে পানি ছুঁড়েছি, মানে যেমন একটা ব্যাপার ছিল না, খুব হাস্যকর একটি কথা। এটা তো বন্যা না, এটা হচ্ছে ইচ্ছে করে বাংলাদেশকে ডুবিয়ে দেওয়ার প্ল্যান, ইচ্ছে করে বাংলাদেশকে ইন্ডিয়ার হচ্ছে নতুন ভাবে বিপদগ্রস্ত করার প্ল্যান, যাতে করে এমনিতেই তো দেশের প্রত্যেকটা সেক্টর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলছিলেন যে এমন কোনো একটা জায়গা নাই যেখানে শূন্য করে রেখে যায় নাই। প্রত্যেকটা সেক্টর তো শূন্য করে রেখেই গিয়েছে, যেখানে প্রত্যেকটা জায়গায় সংস্করণ প্রয়োজন, অনেক বেশি ইফোর্ট দেওয়া প্রয়োজন, সেখানে দেখেন নতুন করে আবার এই বিপদ মানে আল্লাহ আল্লাহ যেন আমাদের হেফাজত করে। প্লিজ আপনারা যে যে ধর্মের আছেন, মুসলিম হলে মুসলিম নামাজ পড়ে আমরা দোয়া করব, হিন্দু ধর্মের হলে যে যে ধর্মের আছে আমরা যেন আমাদের সৃষ্টিকর্তা মহান রব, আপনাদের যে যে ধর্মের যেটাই আপনারা উপাসনা করেন, আমরা যেন একটু দোয়া করি এই বানভাসী মানুষগুলোর জন্য। কারণ আমার মনে পড়ে 98-এ আমি খুব ছোট, তো তখন আমি ওই ওই সময় 98-এ বাংলাদেশে বন্যা হয়েছিল, সেই বন্যাটা আমি দেখেছিলাম, আমার মনে আছে সবকিছু। এই বন্যার তো মানুষগুলোর যে কি হাহাকার একটা পরিস্থিতি হয়, কি অবস্থাটা হয়, তাও এভারেজ ন্যাচারালি যে বন্যাগুলো হয় সেটা কিন্তু সময় নেয়, একদিনে হুট করে টিনের চালার উপরে পানি চলে আসে না, সময় নেয়। এ ঘরে না থাকতে পারলে একটু উঁচু জায়গায়, আরেকটু উঁচু জায়গায়, আরেকটু উঁচু জায়গায় যাওয়ার সুযোগ থাকে। বাট এটা হচ্ছে জেনে শুনে রীতিমতো আমাদের উপরে বুলডোজার চালানোর মতো একটা ব্যাপার হয়ে গেল। তো কিছু করার নেই, ওরা এভাবেই করবে, ওদের রক্তেই হচ্ছে এই সমস্যা, ওরা এইভাবেই আমাদের উপরে নির্যাতন অত্যাচার করবে, এটা করে 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 ওদের অভ্যাস হয়ে গেছে। বাট শুধু আমরা দোয়া করি এখন আল্লাহ আমাদের এইবার হেফাজত করুক, এরপরের হিসাব বাংলার মানুষ নিশ্চয়ই বুঝে নিবে। কারণ এখন যেহেতু আমরা কথা বলতে শিখে গিয়েছি, আমাদের বাক স্বাধীনতা আবার আমরা ফিরে পেয়েছি, আমরা প্রতিবাদ করতে জানি, আমরা রাজপথে লড়তে জানি, আমরা লং মার্চ জানি, সুতরাং এর জবাব আমরা ইনশাল্লাহ দেবই দেব। তো আবারও বলছি, ওই সেই হকার মলম বিক্রেতা দাদা বাবুরা, এখন আপনাদের সেই সংবাদ কোথায়? এখন যে সংখ্যালঘুদের উপরে হামলা হচ্ছে, যে চেঁচামেচি করে দৌড়ে দৌড়ে লাফিয়ে লাফিয়ে যে আপনারা মিথ্যা গুজব প্রচার করছেন, এখন কোথায়? এখন আপনাদের স্বজনপ্রীতি কোথায়? আজকে আমার এই সেশনে যদি কোনো দাদা বাবুরা থেকে থাকেন, একটু সাহস থাকলে উত্তর দিয়ে যাবেন যে হ্যাঁ, বা আমার ভিডিওটি পরবর্তীতে যদিও দেখে থাকেন একটু উত্তর দিয়ে যাবেন যে এখন আপনাদের সেই সংবাদগুলো প্রচার কোথায়। সবার আগে আমরা যে যার জায়গা থেকে আমাদের আল্লাহর কাছে আমরা দোয়া করব, সেজদা দিয়ে 2 রাকাত সালাতুল হাজত আদায় করে, আল্লাহ আমাদের এই বিপদ থেকে হেফাজত করো প্রথম। দ্বিতীয় করণে আমরা যে যার জায়গা থেকে আমাদের বুদ্ধি, পরামর্শ, সাহায্য, সহযোগিতা যা কিছু আমরা সবটাই করার চেষ্টা করব যে যেখানে আছে সেখান থেকে। তার আগে সবাই আওয়াজ তুলবো যে সরকারের প্রতি, আমাদের দেশের যে দ্রুত এই বন্যার্ত বা বানভাসী মানুষকে উদ্ধারের ব্যবস্থাটুকু যেন করেন, যাতে করে তারা প্রাণ নিয়ে অন্তত বেঁচে আসতে পারে, বেঁচে থাকতে পারে। বাঁচানোর মালিক আল্লাহ, আমাদের চেষ্টা। সবাইকে আল্লাহ অনেক অনেক হেফাজতে রাখুক আমাদের এই বানভাসী মানুষদেরকে। সবাই আমরা সবার জন্য দোয়া করব, অনেক বেশি বেশি দোয়া করব, কারণ দোয়ার মাধ্যমে অনেক কিছু সম্ভব, অনেক বিপদ থেকে বাঁচা সম্ভব। সুতরাং আমরা দোয়া করব, আল্লাহ সবাইকে অনেক অনেক ভালো রাখুক। ভালো থাকেন আজকে সবাই, হেফাজতে রাখুক আল্লাহ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।